পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এবারে জানিয়ে দিব টানা 250 দিন সমুদ্রে মার্কিন রণতরীতে খাবার পানি সংকটের অভিযোগ। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সব শেষে জানিয়ে দিব ইরানের বন্দর অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের বন্দর অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। প্রয়োজন যতদিন হবে ততদিন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর টাইমস অফ ইসরায়েলের। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিট হেগসেথ বলেন, প্রয়োজন হলে অনির্দিষ্টকাল পর্যন্ত এই অবরোধ চালিয়ে যেতে পারবে মার্কিন নৌবাহিনী। এজন্য একের পর এক জাহাজ বদলি করে অবরোধ কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি বলেন, অনির্দিষ্টকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ ধরনের অবরোধ বজায় রাখতে পারে, কারণ আমরা জাহাজগুলোকে নিয়মিত পরিবর্তন করে সেখানে রাখব, যেমনটি ইতিমধ্যে করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরে নাবিকদের দুর্ব্যবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনও নাকচ করেন হেগসেথ। তিনি বলেন, এসব প্রতিবেদন সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিটি জাহাজ, প্রতিটি ক্রু এবং প্রতিটি ক্যাপ্টেন যেন প্রতিটি মুহূর্তে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পায়, আমরা তা নিশ্চিত করি। তিনি আরও বলেন, কিছু সামরিক মোতায়েন অন্যগুলোর তুলনায় দীর্ঘ হয়। সমুদ্রের মধ্যে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা নাবিকদের প্রতি তারা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে। হেগসেথ বলেন, উন্মুক্ত সমুদ্রে কঠিন পরিস্থিতির মধ্যে তারা যে দায়িত্ব পালন করছেন তা অবিশ্বাস্য। মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখান থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 250 দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। গত 200 দিনে এই রণতরীটি কোনো বন্দরে থামেনি। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় এই রণতরীর নাবিকদের জীবনযাত্রার মান ও কাজের পরিবেশ নিয়ে মার্কিন আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করছেন। গত বছরের নভেম্বরে আব্রাহাম লিঙ্কনকে মোতায়েন করা হয়েছিল। পরে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরী ও এর যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরীটি যুক্ত ছিল। তবে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরীটির নাবিকরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। রণতরী নাবিকদের জীবনযাত্রার মান সম্পর্কে পেন্টাগনের কাছে আরও তথ্য চেয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুয়াং কাওয়ের কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল লিখেছেন, রণতরীতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পায়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা রয়েছে। টানা 250 দিন সমুদ্রে মার্কিন রণতরীতে খাবার পানি সংকটের অভিযোগ। 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ এই মোতায়েনকে ঘিরে জাহাজটিতে থাকা প্রায় 5000 নৌ সদস্যদের খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট, নষ্ট প্লাম্বিং, পানি ও লন্ড্রি ব্যবস্থার সমস্যা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উল্লেখ দেখা দিয়েছে। এ ঘটনায় পেন্টাগনের কাছে জবাবদিহি চেয়েছেন মার্কিন আইন প্রণেতারা। মার্কিন সামরিক বিষয়ক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই জাহাজটির কয়েকজন নৌ সদস্য সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছেন বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এমনকি চলতি মাসের শুরুতে এক নাবিক জাহাজ থেকে পানিতে পড়ে যাওয়ার পর হেলিকপ্টারে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসা দিয়ে উন্নত সেবার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাটির কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে এসব প্রতিবেদককে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার পানামায় সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘমেয়াদী মোতায়েনের মধ্যেও নৌ সদস্যদের জন্য যতটা সম্ভব প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়া থেকে
দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ফেব্রুয়ারিতে ইরানে হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এই জাহাজটির মোতায়েনের মেয়াদ প্রথমে মে মাস শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা একাধিকবার বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, পূর্ব নির্ধারিত রোটেশন পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড বুলেমনথাল প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথকে লেখা এক চিঠিতে জাহাজটির পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরছেন। তার ভাষ্য অনুযায়ী সেখানে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থার বিঘ্নের মতো সমস্যা দেখা দিয়েছে। এর ফলে নাবিকদের পরিবারের পাঠানো অনেক পার্সেল মাসের পর মাস পথে আটকে থাকার অভিযোগও রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গাজা থেকে সব ফিলিস্তিনকে উচ্ছেদ করা ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ লক্ষ্য বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এ প্রতিবেদনে বলা হয়, মিশরের আল মেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এসব কথা বলেন। হাকান ফিদান অভিযোগ করেন, নেতানিয়াহু এমন নীতি গ্রহণ করছেন যা মানবিক মর্যাদাকে পদদলিত করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে নেতানিয়াহুর উপর চাপ আরও বাড়ানো প্রয়োজন। গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিশরের ভূমিকার কথাও তুলে ধরেন হাকান ফিদান। তিনি জানান, গাজায় সহিংসতা বন্ধের লক্ষ্যে তুরস্ক ও মিশর ট্রাম্প সমর্থিত গাজা বোর্ড অব পিস-এ যোগ দিয়েছে। হাকান ফিদানের দাবি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, তুরস্ক ও মিশর একসঙ্গে কাজ করে এ ক্ষেত্রে সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় দুপুর 1:33 দিকে শালোডো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পাওয়ায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল AH-64 অ্যাপাচি। এটি কাছের ফোর্ট হুড সেনাঘাঁটিতে অবস্থান করত। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র কিলিপ কোলম্যান। ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রাশিয়ার হামলা, বাড়ছে প্রাণহানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখ সারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে রাশিয়া প্রতিদিন গড়ে 172টি হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনের গড় ছিল 28টি। এর ফলে উভয় পক্ষের আক্রমণ সক্ষমতা এখন অনেক ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে লক্ষ্যবস্তুতে হামলা সফল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি সপ্তাহে বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষককারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপ গবেষণা ব্যবস্থাপক ওলহা পেলিসুক বলেন, হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা দুটোই বেড়েছে। একই সঙ্গে হামলার লক্ষ্যবস্তুর বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যমে সিএনএন বলছে, গত 1 বছরে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা দ্রুত বেড়েছে। জুনের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা বাড়ানোর 40 দিনের অভিযান ঘোষণা করেন।